দুটি চরণ মর্তের মলিন ধুলায় আবৃত, দুটি দীর্ঘ বাহু ঊর্ধ্ব আকাশে স্বর্গ সন্ধানে প্রসারিত, দুটি অবাক চোখে দুরন্ত জিজ্ঞাসা। অনন্তের পটভূমিকায় এটা শান্ত মানুষের প্রকৃত ছবি হলেও আজকের দিনে দাঁড়িয়ে এই সমাজের বুকে মানুষ আর কিছুতেই থিতু হতে পারছে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমাদের সানডে স্পটলাইটে পডকাস্টিংয়ের অতিথি বিশিষ্ট আধ্যাত্মিক গাইড এবং মোটিভেশনাল স্পিকার আরাধ্য ভগবান দাস। পবনবাবু, আপনাকে নিউজপল বাংলায় অনেক অনেক স্বাগত। যেটা বলছিলাম যে এই যে শান্ত মানুষের প্রকৃত ছবি যেটা দর্শনে বলা রয়েছে, কিন্তু মানুষ তো বনে জঙ্গলে থাকে না, সমাজের বুকেই থাকে। সমাজটা কোথাও যেন খুব অস্থির হয়ে উঠেছে। সামাজিক এই যে অস্থিরতা কমানোর উপায়টা কি? সমাজ যে অস্থির হয়ে গেছে এর একটা মূল কারণ হচ্ছে এখন যে মানুষ এবং সমাজে, দেখুন সমাজ মানে কি? সমাজ মানে অনেক জীব একসাথে এসে মিলিতভাবে কিছু করার চেষ্টা করে, সেটা হচ্ছে কমিউনিটি, সেটা হচ্ছে সমাজ, তাই না? এবার প্রত্যেকজন জীব যদি সমাজের জন্য না করে যদি নিজের কথা শুধু ভাবতে থাকে, আমি কি পেলাম, আমি কি করব, শুধু আমি করতে থাকে, তখন জিনিসটার মধ্যে একটা কেওস সৃষ্টি হয়। এবং তার মধ্যে যে কর্ডিয়াল হারমোনি, সমাজের মধ্যে যে কর্ডিয়াল হারমোনি, যে সবাই মিলে একসাথে কিছু করছে, একটা ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, এই জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। কারণ সবাই সবার নিজের মতো দৌড়াতে শুরু করে, সেইখান থেকেই কেওসের সৃষ্টি হয়। না, এখানে তাহলে প্রশ্ন হচ্ছে যে মানুষের শান্ত মানুষের যে ছবি দর্শন শাস্ত্রগুলো বলছে বা স্মৃতিশাস্ত্রগুলো যেগুলো বলছে, সেই অনুযায়ী মানুষ কিছুতেই কিন্তু শান্ত হতে পারছে না। তাকে এক্ষেত্রেই আমাদের পরের প্রশ্ন আপনার কাছে থাকে যে নতুন প্রজন্মের কাছে আধ্যাত্মিকতা কি কোনো ক্ষেত্রে মোহমুক্তির একটা উপায় হিসাবে বিবেচিত হতে পারে? কি মনে করছেন? আধ্যাত্মিকতা মোহমুক্তির থেকে মুক্তি পাওয়ার একটা পন্থা, এরকম এত বড় জিনিস আমি বলবো না। আমি বলবো আধ্যাত্মিকতা হচ্ছে নিজেকে জানার একটা রাস্তা, মানে আত্মানাং বৃদ্ধি। স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন যে the old religion says that he who doesn't know God doesn't know himself, and the new religion says he doesn't know himself doesn't know God. না, এটা তো অনেক বড় কথা। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, কারণ আগেকার দিনে মানে আগেকার আধ্যাত্মিকতার ব্যাপার ছিল ভগবানকে পুজো করা, ভগবানকে জানা, ভগবানের জন্য করা। কিন্তু এখন আধ্যাত্মিকতার গুরুত্ব হচ্ছে যে নিজেকে জানা, আমি কে, আমার প্রয়োজনীয়তা কি, সমাজের প্রতি আমার দায়িত্ব কর্তব্য কি। কোনো আধ্যাত্মিকতা, যেটা প্রকৃত আধ্যাত্মিকতা, কখনো মানুষকে বলে না তুমি সমাজ ছেড়ে চলে যাও। মানুষকে বলে সমাজের আরও ভালো করে সমাজের সাথে যুক্ত হও, বি আ পজিটিভ কন্ট্রিবিউটিং সিটিজেন। এবং এর মধ্যে দিয়েই যে কোনো মানুষ তার নিজের পরিচয়, তার নিজের মধ্যে একটা হারমোনি সে খুঁজে পাবে, সেইখান থেকে সে শান্তি পাবে, আর সেই শান্তি থেকে তার মধ্যে একটা মুক্তির আকাঙ্ক্ষা জন্মাবে। এখানে তাহলে আসছে যে এই যে আজকে যে টেকনোলজির এই যে যুগ, সেই টেকনোলজির যুগে এখন কি তাহলে মানুষ আবার নতুন করে আধ্যাত্মিকতাকে একটু আঁকড়ে ধরতে চাইছে? বিভিন্ন সভা সমিতিতে তো প্রবচন দেন, মানে কি দেখতে পাচ্ছেন, ট্রেন্ডসটা কি? যদি আপনি ট্রেন্ড বলেন, ট্রেন্ড হিসাবে আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা আমার জন্য খুব পজিটিভ মনে হয়েছে, যে এখনকার ইয়াং জেনারেশনদের মধ্যে আবার এই নিজেকে খোঁজার যে ব্যাপারটা, এইটা অনেকটা বেড়ে গেছে। এবার আমি বলছি না যে সে ভগবদ গীতা পড়ে সে নিজেকে খুঁজছে, বা সে কোরআন পড়ে নিজেকে খুঁজছে, বা সে বাইবেল পড়ে নিজেকে খুঁজছে, কিন্তু সে হয়তো হতে পারে সে হয়তো অন্য মানুষকে সাহায্য করে নিজেকে খুঁজছে। কেউ হয়তো চাকরির মধ্যে দাঁড়িয়ে তারা হয়তো হায়াতেস মানে একটা স্যাবাটিক্যাল নিয়ে সে হয়তো কোথাও ভ্রমণে চলে গেল 1 মাস 2 মাসের জন্য, সেইভাবে তারা নিজেকে খুঁজছে। এই যে একটা জ্ঞান বৃদ্ধির মধ্যে দিয়ে নিজেকে ভালো করে খুঁজে পাওয়া, নিজেকে জানা, এই জিনিসটা, এই ইনকুইজিটিভনেসটা আমি সবার মধ্যে এখন দেখতে পাই, এবং সেটা খুব সুন্দরভাবে আমার মনে হয়
যে ইয়াং জেনারেশনের মধ্যে এখন জিনিসটা এসছে, অ্যান্ড ইন মাই ওপিনিয়ন ইট ইজ এ ভেরি ভেরি পজিটিভ থিং। না, এখানে সেই যে আমরা শুরু করেছিলাম যে যেখানে আলোচনাটা যে যে সমাজ এত বেশি অস্থির হয়ে গিয়েছে, সমাজে এত বেশি র্যাট রেস বেড়ে গিয়েছে, ইঁদুর দৌড়ে প্রত্যেককেই টপ হতে হবে, প্রত্যেককেই প্রথম হতে হবে, প্রত্যেককেই সমস্ত বিলাস ব্যসন সবই নিতে হবে, অর্জন করতে হবে বলা ভালো। সেইখানে গিয়ে দাঁড়িয়ে যে কোথাও এই যে তরুণ প্রজন্ম, মানে তরুণ তরুণী, আমি উভয়কে বোঝাতে চাইছি, এত বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ছে কেন? আর হতাশা থেকে কিন্তু একটা বলা যেতে পারে বহু তরুণ প্রজন্মকে আমরা হারাচ্ছি অকালে। কেন? উত্তরটা এক কথায় বলবো, এক কথায় উত্তরটা হচ্ছে কনজিউমারিজম, ভোগবাদ। ভোগবাদ, এক কথায় উত্তরটা হচ্ছে। একটু দর্শকদের জন্য একটু বিস্তৃত বলুন। কেন আমি কনজিউমারিজম বললাম? আমি একটা ঘটনার কথা বলতে চাই যেটা আমাকে ব্যক্তিগতভাবে খুব নাড়া দিয়েছে ভেতর থেকে। বছর 2-1 আগেকার ঘটনা, খুব সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে 2023-এর অগাস্ট মাসে এই ঘটনাটা আমি খবরের কাগজে পড়ি। তখন সদ্য কোনো একটা আইফোন বোধহয় বাজারে লঞ্চ হয়েছে বা হবে। সেই আইফোনটা কেনার জন্য একটি মা তার নবজাত শিশুকে বিক্রি করে দেয়। মা তার নিজের নবজাত শিশুকে বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে সে আইফোনটা কেনে। এটা আমি যদি ভুল না হয় এটা 2023-এর অগাস্টের ঘটনা, অগাস্ট কি জুলাইয়ের ঘটনা হতে পারে, 22, আমার মনে হয় এটা 23। না, এক্ষেত্রে তরুণ তরুণী যারা রয়েছে তাদেরকে আপনার অ্যাডভাইসটা কি থাকবে? আমি কনজিউমারিজমের কথাটা বললাম সেটা হচ্ছে যে মানুষ ভুলেই যাচ্ছে যে তার প্রকৃত ইউটিলিটিটা কি। আমি হতাশ কখন ফিল করব? যখন আমার মনে হবে যে আমার পরিবারে আমার কোনো ভ্যালু নেই, আমার কোনো ইউটিলিটি নেই, আমার কোনো কাজ নেই। সেই জায়গা থেকে তো হতাশাটা শুরু হবে। তো এই হতাশাটা কখন তৈরি হচ্ছে? যখন মানুষ ভুলে যাচ্ছে তার সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য কি। মা যদি মায়ের দায়িত্ব পালন না করে, মা যদি আইফোনের পিছনে ছোটে, সেই আইফোনের ইউটিউব রিল স্ক্রোল করতে করতে একদিন সে হতাশ হয়ে, সে দুঃখের চোটে সে পাগল হয়ে যাবে যে আমি আমার সন্তানের সাথে এরকম একটা কাণ্ড করলাম, তখন সে হয়তো আত্মহত্যার পথ বেছে নেবে, তাই না? তো এই কনজিউমারিজম একটা সাংঘাতিক ব্যাধি বলে আমার মনে হয়। এটা তো সারা বিশ্বব্যাপী চলছে। এটা সারা বিশ্বব্যাপী চলছে এবং এর একটা বড় কারণ আমার মনে হয় যে এটা আধ্যাত্মিকতার জায়গায় আমি আবার ফিরে আসি। আধ্যাত্মিকতা, শুধু শব্দটা আমি আধ্যাত্মিকতা বলবো না, আমি শব্দটা ব্যবহার করব আদর্শের অভাব। আমি কয়েকদিন আগে একটা সংবাদ মাধ্যমে এই ধরনেরই একটা ডিসকাশনে আমি বলছিলাম যে একটা সময় ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলন বলতে মানুষ বোঝে কি, আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে নকশাল আন্দোলনের কথা লোকে বোঝে। সেই আন্দোলন ছিল আদর্শের আন্দোলন, তাই না? সেখানে কেউ কিন্তু নিজের জন্য আন্দোলন করছিল না, সমাজের জন্য আন্দোলন করছিল। সো পিপল উইল লিভিং ফর সামথিং লার্জার দ্যান দেমসেলভস, তাই না? আজকে সেটা আর হচ্ছে না। আজকে লোকে আন্দোলন করলে সে শুধু নিজেরটুকুর জন্য করছে। না, এক্ষেত্রে আপনার তরুণ প্রজন্মের প্রতি বার্তাটা কি থাকছে? আমার বার্তাটা এইটা থাকবে যে গো আউট দেয়ার, সার্চ উইদিন ইয়োর সেলফ, এমন একটা জিনিসের জন্য নিজের জীবনটাকে, আদর্শের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করো যেটা নিয়ে তুমি আঁকড়ে থাকবে, যেটাতে সমাজের কল্যাণ হবে, যেটা থেকে তুমি তোমার নিজেকে আরো ভালো করে চিনতে পারবে। না, এখানে তাহলে তো সেই বেসিক জায়গাটা একটু আসতে হচ্ছে যে সমাজতত্ত্ব বা সোশিওলজি সাবজেক্ট যদি আমরা কেউ অধ্যয়ন করেই থাকি, যে সোশিওলজিতে বলা হচ্ছে একটা শিশুর কাছে পরিবার হলো তার গবাক্ষ পথ, মানে উইন্ডো। তার মানে একটা বাচ্চা সে সমাজ জীবনে বেড়ে উঠছে, তার পরিবারের মধ্যে বড় হচ্ছে, সেই বাচ্চাটাকে পরিচালনার ব্যাপারে, তার মধ্যে ছোটোর থেকে আধ্যাত্মিকতা সঞ্চারের ব্যাপারে বাবা মায়ের ভূমিকাটা এক্ষেত্রে কেমন হওয়া উচিত? যেমন আপনি উদাহরণটা দিলেন যে একজন মা একটা আইফোনের জন্য তার নিজের শিশুকে বিক্রি করে দিলেন, তা সেই রকম ঘটনা যেমন আছে, তার মানে কি সেই মায়ের ভিতর সেই চেতনা ছিল না? তাহলে এখনকার দিনে একটা শিশুকে যদি ছোটোর থেকে, মানে চারা গাছকে তো ছোটোর থেকে বেড়া দিয়ে রাখতে হয়, কীরকম হওয়া উচিত বাবা মাদের ভূমিকাটা? বাবা মার ভূমিকা হচ্ছে গুরুর ভূমিকা। আমাদের হিন্দু শাস্ত্রে বা আমাদের সনাতন শাস্ত্রে উল্লেখ করা আছে 9টি মায়ের কথা।
এবং 9টি মায়ের মধ্যে গুরুপত্নী ব্রাহ্মণী গঙ্গা, এবং সর্বপ্রথম হচ্ছে পিতৃ, মানে মাতা পিতা আর কি, মানে জন্মদাতা মাতা। তো গুরুর স্থান হচ্ছে, মানে মা বাবার স্থান হচ্ছে গুরুর স্থান। তো গুরুর কর্তব্য কি? গুরুর কর্তব্য হচ্ছে একটা মানুষকে মানুষ তৈরি করা, তার মধ্যে সেই ভ্যালু সিস্টেমস তার মধ্যে দেওয়া, তার মধ্যে সেই আদর্শগুলো দেওয়া, জীবনের ফিলোসফি দেওয়া। দেখুন, ব্যবহার, ক্যারেক্টার, ভ্যালুজ, এই সংস্কার, এগুলো তো কেউ স্কুলে বসে পড়ে না, এগুলো পরিবার থেকে আসে, তাই না? এবং পরিবারের ভিতর সেই সংস্কৃতিটা যদি দেখেন, মানে হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন হতে হবে। সেই জন্য যেগুলো জয়েন্ট ফ্যামিলি, সেই ফ্যামিলিতে সংস্কার অনেক বেশি হয় রাদার দ্যান নিউক্লিয়াস ফ্যামিলি। আমার কাছে এরকম অনেকেই আসে যারা এই কলকাতা শহরের বড় বড় বহুজাতিক সংস্থায় খুব উচ্চপদস্থ কর্মচারী, যাদবপুর থেকে পাশ করেছে, এখন একটা বড় আইটি ফার্মের বড় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টর পজিশনে তারা চাকরি করছেন। তারা আমার কাছে এসে বলেন, বাঙালি, তারা আমার কাছে এসে বলেন, আমার ছেলে মেয়েদের মধ্যে, আমার সন্তানদের মধ্যে আমি ভগবদ্গীতার শিক্ষা দিতে চাই, আমি আমাদের বেসিক যে হিউম্যান ভ্যালুজ, এই ভ্যালুগুলো আমি ওদের মধ্যে ইনস্টিল করতে চাই। এটা একটা প্রশ্ন, এটা একটা রিয়েল রিকোয়ারমেন্ট। না, আমরাও চাই নিউজ পোল বাংলার পক্ষ থেকে এই পডকাস্ট যখন আমাদের দর্শকরা দেখছেন, যে সেই সমস্ত বাবা মাদের প্রতি কেমনভাবে তারা শিশুকে পরিচালিত করবে, সে বিষয়ে যদি একটু কিছু প্রবচন দেন। প্রথম কথা আমার যেটা মনে হয় সেটা মানে ডুজ অ্যান্ড ডোন্টস। প্রথম কথা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, মা যশোদা যেভাবে তার সন্তানকে শাসন করতেন, সে শাসনটা করা উচিত। শাসন সবসময় থাকা উচিত। শাসনের মধ্যে দিয়ে কিন্তু মার ওই বাৎসল্য রসের বাৎসল্য প্রেম ফুটে আসে। অপর দিক থেকে এখন স্কুলে বাচ্চাদেরকে টিচাররা মারলে কোর্ট কেস হয়ে যাচ্ছে। আমরা কিন্তু স্কুলে যখন পড়াশোনা করেছি, আমরা কিন্তু ভালোই বেতরা, মানে পাঠশালার কালচার আবার ফিরে আসুক। হ্যাঁ, আমরা সেই যে ছোটবেলার যে স্যার আমাদের বেত্রাঘাত দিয়েছিলেন, তাদের সঙ্গে এখন যখন দেখা হয় রাস্তায়, এখনো পা ছুঁয়ে আমরা প্রণাম করি। তারাও কিন্তু বাৎসল্য প্রেমে তাদের সেই রস তাদের মধ্যে ফুটে ফুটে বেরোয়। কারণ ওই মাঠটার মধ্যে একটা প্রেম ছিল, একটা ভালোবাসা ছিল, যেটা এখন আর নেই। এখন বাবা মারা তাদের ব্যস্ততার জন্য তারা এতটাই পরিবারকে সময় কম দিতে পারে যে সেইটাকে কম্পেনসেট করার জন্য তারা হয়তো একটা ছোট্ট বাচ্চা ছেলের হাতে একটা আইফোন দিয়ে দিল। এবার একটা বাচ্চা ছেলের হাতে আইফোন দেওয়া মানে, এটা আমি সব সময় সব বাবা আমাকে বলি যে আইফোন বা ফোন, অনেকেই আমরা সোশ্যাল মিডিয়া বা ফোনকে আমরা দোষারোপ করি যে ফোন এসে সমাজটা নষ্ট করে দিল, সোশ্যাল মিডিয়া এসে সমাজটাকে নষ্ট করে দিল। না, তারা কেউ সমাজটাকে নষ্ট করেনি। লাইব্রেরি আগেও ছিল, বই আগেও ছিল, কিন্তু একটা গাইডেন্স, একটা সুপারভিশন ছিল সব কিছুর উপরে। আজকেও আপনি যদি কোনো বড় পাঠাগারে যান, সেখানে একটা চিলড্রেন সেকশন থাকে, অ্যাডাল্ট সেকশন থাকে, কনফিডেন্সিয়াল সেকশন থাকে, রেস্ট্রিক্টেড সেকশন থাকে। তার মানে কি, যার যেটা যোগ্যতা, যার যেটা নেওয়ার ক্ষমতা, তাকে সেটাই দিতে হবে, তাকে সেটা দিতে হবে। এই ফোন আসার পরে এখন আর সেটা নেই। এখন 8 বছরের বাচ্চাও কিন্তু পর্নোগ্রাফি দেখতে পাচ্ছে। ইটস ওপেন টু অল। এটাই তো দুঃখের বিষয়। একটা সময় লোকের কাছে পর্নোগ্রাফি মেটেরিয়াল অবধি অ্যাক্সেস পাওয়াটা একটা বড় একটা, মানে সেটা একটা মিশন ছিল। হ্যাঁ, সে অনেক কিছু কাঠখড় পুড়িয়ে তাকে সেই জায়গাটা অবধি পৌঁছাতে হতো, তাহলে সেই মেটেরিয়ালটাতে সে অ্যাক্সেস পেত। শুধু বয়স বলছি না, সমাজের অনেক করে তাকে পৌঁছাতে হতো। এখন কিছুই করতে হয় না, হাতের ফোনে আছে, যখন খুশি খুলে দেখে নাও। এইরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। তার এফেক্ট হচ্ছে সমাজ পুরো ভেঙে যাচ্ছে, কারোর মধ্যে কোনো ভ্যালু সিস্টেম নেই। আর কোথাও গিয়ে একটা কি মনে হয় না যে কোথাও গিয়ে একটা ভ্যালু বেসড এডুকেশন, মানে আগে যে একটা মূল্যবোধের শিক্ষা পরিবার থেকে মানুষ ইনজেক্টেড হতো, যে কোথাও সেই ভ্যালু বেসড এডুকেশনটা আবার মেন স্ট্রিম এডুকেশনের সঙ্গে যুক্ত করা দরকার। নিশ্চয়ই করা দরকার। দেখুন, কলকাতা শহরে, আমি কলকাতার বাইরে অন্য স্টেটের কথা আমি অতটা বলতে পারবো না, মানে আমি অতটা জানি না, তবে কলকাতা শহরের কথা আমি বলতে পারি। কলকাতা শহরে আজকেও
সবচেয়ে ভালো স্কুলের কথা যদি বলা হয় তাহলে কিন্তু অধিকাংশ সময় ক্রিশ্চিয়ান মিশনারি স্কুলগুলোর কথা উল্লেখ করা হয়, ঠিক আছে? এবং ক্রিশ্চিয়ান মিশনারি স্কুলগুলোকে নিয়ে অনেক রকম বিতর্ক বাজারে আছে, কিন্তু তার একটা খুব পজিটিভ জায়গা আছে, যেটা আমি সবসময় লোককে বলি যে এই স্কুলগুলোর প্রথম যে ক্লাসটা হতো, অন্তত আমরা যখন স্কুলে পড়তাম সেই সময় ছিল, এখন আমি শিওর আছে, প্রথম যে ক্লাসটা হতো সকালবেলার প্রেয়ার, এবং তার যে ফার্স্ট ক্লাসটা সেটা হতো মরাল সায়েন্স অ্যান্ড ভ্যালু এডুকেশন। এবং সেটা বাচ্চারা মানে একদম ক্লাস কেজির বাচ্চা থেকে ক্লাস 12-এর বাচ্চা সবাইকে পড়তে হতো, রীতিমতো সেটা নিয়ে পরীক্ষা হতো, এবং সেই সাবজেক্টে ফেল করলে ফেল, মানে সেই ফোকটেলস এন্ড ফেবলসের মতো, ফেল করলে ফেল। এটা একটা বড় জিনিস, এটা আবার ফিরিয়ে আনা দরকার বলে এটা প্রত্যেকটা জায়গায় থাকা উচিত। এবার মরাল সায়েন্সটা সেটা ভগবত গীতা থেকে আসবে না বাইবেল থেকে আসবে না কোরআন থেকে আসবে, সেটা সেই পার্টিকুলার স্কুলের ম্যানেজমেন্টের ইয়ে থেকে হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই আমার মনে হয়। কিন্তু ওই মরাল সায়েন্স যে ভ্যালুটাকে ইম্পার্ট করছে, সেই যে দি অ্যাকশন অফ ইম্পার্টিং, দি ইন্টেনশন অফ ইম্পার্টিং, দ্যাট হ্যাজ টু বি দেয়ার। এখন আমার মনে হয় সেইটা চলে গেছে, যার জন্য এত আমরা এটাকে ক্যালামিটিসই বলতে পারি। এটা ক্যালামিটি, এটা ক্যালামিটি। আমি কিছুদিন আগে আমার, যদি আপনারা গুগলে সার্চ করেন, আমার একটা আর্টিকেল দেখবেন যেখানে আমি একটা পার্টিকুলার সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশনের উপরে আমি একটি মন্তব্য করেছিলাম। আমি সেখানে বলেছিলাম যে ক্লাসরুম এখন বাজার হয়ে যাচ্ছে, ক্লাসরুম এখন বাজার হয়ে যাচ্ছে। যদি ক্লাসরুম যদি বাজার হয়ে যায় তাহলে দেশ, এই সমাজ, তাকে খুব বড় সড়ো খেসারত দিতে হয়। দ্য নেশন পেজ ওয়েন দ্য ক্লাসরুম বিকামস এ বাজার। না, এখানে একটা তো আপনি মানবেন যে বিদ্যা বিনয় দান করে, সেই এই শব্দটা আমার মনে হয় ছাত্রছাত্রীদের জানানোর মতো বোধহয় মানুষের অভাব পড়ছে কি? নিশ্চয়ই করছে, কারণ এই যে হোয়াট ডাজ ইট মিন টু বি সাকসেসফুল, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার যে প্রকৃত ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা মানুষ ভুলে গেছে। একটা সময় ছিল যখন মা বাবারা, দাদু দিদারা, গুরুজনরা আশীর্বাদ করে বলতো মানুষের মতো মানুষ হও বাবা। এখন কি বলে, বড় চাকরি করো বাবা। মানে আশীর্বাদটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, আশীর্বাদটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সাকসেসের ডেফিনেশন হচ্ছে আমি কত টাকার মাইনার চাকরি পেলাম, এইটা তার ডেফিনেশন। কিন্তু এটা তো সাকসেসের ডেফিনেশন হতে পারে না। সাকসেসের যদি তার মধ্যে কোনো ক্যারেক্টার না থাকে, সে কোনোদিনও সাকসেসফুল হিসেবে তাকে ধরবই না। রাবণ তো লঙ্কার রাজা ছিল, স্বর্ণ লঙ্কা, কিন্তু রাবণের মতো যদি আমি আজকে রাজা হই বা কেউ যদি হয়, তাহলে কি সে বলবে সে খুব সাকসেসফুল? অন্তিমে তো বিনাশী হলো। অন্তিমে তো বিনাশী হলো। না, এইখানে আরো একটু স্পেসিফিক করে আপনার কাছে বলছি যে এই যে সমাজে এত বেশি আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে, এর থেকে মুক্তির পথটা কি, কি করা উচিত যারা হতাশাগ্রস্ত? একদম যদি একটু ছোট্ট করে পয়েন্ট করে বলেন। আমার মতে উই শুড, অল অফ আস অ্যারাউন্ড আস, উই শুড বি অ্যালার্ট, যে যদি আমাদের আশেপাশে যারা আত্মহত্যা করছে তাদের মধ্যে যে বিষণ্ণতা বা যাদের মধ্যে ডিপ্রেশন আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে আমরা যদি হালকাভাবে এটা লক্ষ্য করে থাকি, বা সে যদি আমার কাছে এসে কথা বলার চেষ্টা করে, আমি তাকে একটা সময় দেব। আমি নিজের কর্মব্যস্ততার কারণে আমি তাকে দূরে সরিয়ে দেবো না, তাকে আমি সময় দেব। ওইটুকু কাঁধ দেওয়ার জায়গাটাও আজকে নেই, আমার ওই কথা বলার জায়গাটা আজকে শেষ হয়ে গেছে। তো ওইটুকুনি প্রথমে আমাদের শুরু করা উচিত। তার সাথে সাথে যখনই আমি এই ধরনের কাউকে দেখছি, তখন তাদেরকে নিয়ে কোনো প্রফেশনাল কাউন্সেলিং করানো, বা তাদেরকে কোনো এই আমাদের মতো সংস্থার যে বিভিন্ন গোষ্ঠীগুলো আছে, কাউন্সেলিং গোষ্ঠীগুলো আছে, তার সাথে যুক্ত করানো, সেটা একটা জিনিস। মানে সেটা হচ্ছে যখন ডিপ্রেশন সেট ইন করেছে। আর ডিপ্রেশনের আগে যদি কোনো মানুষ সব সময় নিজের বাড়ির মধ্যে, সব সময় শনি রবিবার দিনটা বাড়ির মধ্যে না থেকে, বাড়ি থেকে বেরিয়ে কোনো একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন, যেখানে একটা বড় কিছু হচ্ছে, একটা ভালো কিছু হচ্ছে, এইরকম গোষ্ঠীর সাথে বেরিয়ে যখন আমরা যুক্ত হব না, যত আরো আমার আশেপাশে আরো বন্ধু থাকবে, মানে একটু ইনভলভমেন্ট বলতে চাই, ইনভলভমেন্ট থাকবে, একটা কমিউনিটির সাথে আমি যুক্ত থাকবো, তখন এই বিষণ্ণতা অনেক কম আসে। মানে ইনভলভমেন্ট ইনভলভস অ্যাক্টিভিটিস। ইয়েস, ইট ইনভলভস অ্যাক্টিভিটিস।
ইনফ্যাক্ট আমাদের সংস্থাতেও বারবার করে বলা হয় যে মানে আমরা তো একটি ধার্মিক সংস্থা, সো সেই ধার্মিক সংস্থাতে বারবার করে বলা হয় যে আধ্যাত্মিকতা করা মানে কিন্তু বাড়িতে বসে পুজো করা নয়, বাড়িতে বসে পুজো করা বা জপ করা বা ধ্যান করা নয়। না, সে তো বটেই, নইলে ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দেখিয়েছিলেন অর্জুনকে, তাহলে তো তিনি কোনো মন্দিরে দেখাতে পারতেন, তিনি তো যুদ্ধক্ষেত্রে দেখালেন। তিনি যুদ্ধক্ষেত্রে দেখালেন, তাই না? তিনি যুদ্ধক্ষেত্রে দেখালেন যে কর্ম করতে করতে তোমাকে এই জিনিসটা নিজের মধ্যে ইনভলভ করতে হবে, তোমার কর্মের মধ্যে দিয়ে তোমার স্পিরিচুয়ালিটি, কর্মই ধর্ম। দারুণ শিখলাম আমরা, দর্শকরাও অনেকটাই উপকৃত হবেন এই আলোচনা থেকে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন না করলে পারাই যাচ্ছে না, সেটা হচ্ছে এই যুগে দাঁড়িয়ে মানে আমরা আপনারা প্রত্যেকেই দেখবেন চারপাশে মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে, শুধু নিজের পরিবার আর পরিবারের থেকে মানে এতটা বেশি সেলফ সেন্টার্ড হয়ে গেছে। এই সেলফ সেন্টার্ডনেস থেকে বেরোনোর পথটা কি? শুধু আমি 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 এসে যাচ্ছে। এখান থেকে বেরোনোর একমাত্রই পথ, একটিমাত্র পথ আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে ভগবদ্গীতা অধ্যয়ন করা। মানে যে যার নিজের ধর্মাবলম্বী যে পুস্তক আছে বা যে শাস্ত্র আছে সেইটাকে অবলম্বন করে নিজেকে ভালো করে জানা। কারণ আপনি যে ধরনেরই ধর্মের কথা বলুন না কেন, সবকটা ধর্মই কিন্তু মানুষকে নিজেকে চিনতে শেখায়। সেই ঘুরে ফিরে আসুন আত্মানাং বৃদ্ধি। একদম। ইনফ্যাক্ট আমি এখানে একটা কথা বলবো, এটা হয়তো আপনাদের কাছে বা সকল দর্শকের কাছে এটা একটা আই ওপেনার হবে। সেটা হচ্ছে যে আপনি আমায় বলুন তো, ধর্ম কথাটার ইংরেজি কি? রিলিজিয়ন। ধর্ম কথার ইংরেজি কি সত্যি রিলিজিয়ন? একটু ভাবুন তো। না, যদি আমরা সেই মানে ব্যুৎপত্তিগত অর্থ দেখি, সংস্কৃত ব্যুৎপত্তিগত যদি আমরা অর্থটা দেখি, যতদূর আমার নলেজ আছে, সো ফার অ্যাজ ইট কনসার্ন টু মি, যে ধৃধাতুর উত্তর তদ্বিত প্রত্যয়যুক্ত ধর্ম এসছে, অর্থাৎ যাকে বাংলা করলে হয় যা তোমাকে ধারণ করে থাকে। ঠিক। ধর্ম মানে খুব সিম্পল ভাষায় যদি আমি বলি, যাতে দর্শকরা বুঝতে পারে, ধর্ম কথাটার ইংরেজি অনুবাদ হচ্ছে প্রপার্টি। কেন বললাম? স্কুলে যখন আমরা ক্লাস 4-5-এ পড়তাম, তখন মানে ক্লাস 4-5-এর বিজ্ঞানে যখন আমাদের জল সব চ্যাপ্টারটা পড়ানো হতো, ওয়াটার, তখন একটা প্রশ্ন আসতো, জলের ধর্ম কি? তাই না? যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে এই প্রশ্নটার ইংলিশ হতো, হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ ওয়াটার। একদম। তার মানে ধর্ম আর প্রপার্টি হচ্ছে একই শব্দ, যা যেখানে ধারণ করে থাকবে। জলের ধর্ম হচ্ছে নর্মাল টেম্পারেচারে জল একটি তরল পদার্থ, যার কোনো স্বাদ নেই, যার কোনো ঘ্রাণ নেই, যার কোনো রং নেই, ইত্যাদি ইত্যাদি, তাই না? তো মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম কিন্তু হিন্দু, জৈন, শিখ, খ্রিস্টান, পারসিক এগুলো নয়। মানুষের ধর্ম হচ্ছে ভালোবাসা, আরেকটা মানুষকে ভালোবাসা। সেজন্য একটা বাচ্চা যখন নবজাত শিশু হয়, সে কিন্তু সবাইকে, আশেপাশে সবাইকে ভালোবাসে। যত তার বয়স বাড়ে, সামাজিক কুটিলতা তার মধ্যে যত প্রবেশ করে, আস্তে আস্তে সে সেই মানুষটা তৈরি হয় যেটা সে আশেপাশ থেকে তার ভেতরে ঢোকে। যদি সেগুলো কিচ্ছু না ঢোকে, তখন আমরা কি বলি? একদম বাচ্চাদের মতো ইনোসেন্ট বলি না আমরা? তার মানে কি? মানে জীবের ধর্ম হচ্ছে মানুষকে ভালোবাসা, আরেকজনকে ভালোবাসা, একসাথে চলা। কিন্তু এই মানুষ তো সেই স্বরূপটাই ভুলে যাচ্ছে। মানুষ সেই স্বরূপটাই ভুলে যাচ্ছে, এইখানেই তো সব রকম সমস্যা। এই স্বরূপে পৌঁছানো, এই স্বরূপটাকে জানাটাই হচ্ছে মানুষের এই জীবনের প্রকৃত উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যটাকে আমরা স্পিরিচুয়াল বলতে পারি, রিলিজিয়াস বলতে পারি, আধ্যাত্মিক বলতে পারি, যা খুশি বলতে পারি, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে মানুষের নিজেকে জানা। ওই জন্য বারবার করে আমি এই কথাটা আসি, নিজেকে জানা, নিজের সেই স্বরূপে ফিরে যাওয়া।
কোথা থেকে আসলাম, কোথা থেকে আসলাম, আমি কে, আমি এখানে কি করছি, আমি কতদিন থাকবো, এবং তারপর আমি এখান থেকে কবে চলে যাব, মানে আমি কোথায় যাব, কি উদ্দেশ্যে আমি এখানে এসেছি, সেই উদ্দেশ্য পূরণে আমি কতটা সফল হলাম। সেইটাই তো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, এখানে আমাদের আজকের এই যে পডকাস্টিং চলছে, দর্শকরা যে উনি আরাধ্য ভগবান দাস যে বিষয়টার উপর হাইলাইট করছেন যে সবার আগে কিন্তু নিজেকে জানতে হবে, চিনতে হবে। এক্ষেত্রে আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম, সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট স্বামী বিবেকানন্দের গল্প দর্শকদের সামনে রাখছি, যাতে আরাধ্য ভগবান দাস যে তত্ত্বকথা আলোচনা করলেন সেটা আরও ভালোভাবে বিস্তৃতভাবে ব্যাখ্যা করা যাবে। স্বামীজি একবার বেদান্তের গল্প গিয়ে বলতে বলতে বলছেন, একটা সিংহ শাবক মেষেদের দলে ভিড়ে গিয়েছে, ছোট্টবেলায় ভিড়ে গিয়েছে, মেষেরা তাকে নিয়ে চলে এসছে, সেও এখন মেষেদের দলে ভিড়ে থেকে ছোট ছোট করে বড় হয়েছে। সে সিংহ শাবক আকৃতিতে দেখতে, কিন্তু সে মেষেদের গলার মতোই, মেষেরা যেরকম করে ডাকডুক দেয় সেও সেরকম করে ডাকডুক দেয়। একদিন সেই মেষের দল যখন নদীর তীরে জল খেতে গেছে, তখন নদীর ওপ্রান্তে একটা প্রকৃতই সিংহ এসছে। মেষেরা তো সবাই চলে গেছে, দেখছে ওই সিংহ শাবকটা রয়ে গেছে। মেষেরা কিন্তু সবাই ভয় পেয়ে সিংহকে দেখে চলে গেছে। এইবার সেই মেষটা, সবাই তো চলে গিয়ে, সিংহ শাবকটা যেহেতু রয়ে গিয়েছে, আর ওপ্রান্তের যে অরিজিনাল সিংহ সেও তাকে দেখছে। এইবার ওপ্রান্তের সিংহ যখন এ প্রান্তের সিংহটার কাছে এসে যখন একটা হুঙ্কার দিয়েছে, যে সিংহের যে হুঙ্কার দিয়েছে, তার গলা থেকে অটোমেটিক্যালি সিংহের ডাকটাই বেরিয়ে আসলো, মেষেদের ডাক আর বেরোলো না। মানে স্বরূপতে এটাই হয়তো আরাধ্য ভগবান দাস বলতে চাইছেন, যে নিজেদেরকে জানতে হবে, চিনতে হবে। কি আমাকে নিশ্চয়ই নিশ্চয়ই নিজেদেরকে জানতে হবে, নিজেদেরকে চিনতে হবে। আমার পরম গুরুদেব এবং পরবর্তীকালে ইসকনের যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন, প্রতিষ্ঠাতা আচার্য শিলা প্রভুপাদ, তিনি বারবার করে বিদেশে যখন তিনি প্রচার করছেন, কিন্তু মূলত বিদেশে প্রচার করার জন্যই তিনি জনপ্রিয় হয়েছিলেন। তিনি যখন বিদেশে প্রচার করছেন, তার কাছে প্রচুর সংবাদ মাধ্যম থেকে প্রচুর রিপোর্টার, প্রচুর জার্নালিস্ট এসে তাদের নানান রকম প্রশ্ন হয়। উনি তাদের সবাইকে একটাই কথা বলে, আই এম নট হিয়ার টু কনভার্ট এনিওয়ান, I am only trying to make everyone a better Christian, a better Muslim, a better, a better human being in whatever path you are following. So the idea is যে তুমি নিজেকে জানো এবং তুমি সমাজে একজন ভালো নাগরিক হিসেবে অংশগ্রহণ করো। না, এক্ষেত্রে যদি একটু সেই উদাহরণটা দেন, যেহেতু ভগবদ গীতা প্রসঙ্গে বলছেন, এই প্রশ্নটা একটু করতে ইচ্ছাই করছে। নিশ্চয়ই। যে যখন যুদ্ধক্ষেত্রে মহাভারতের যে কৌরব এবং পাণ্ডবদের, যার থেকে 18 দিনের যুদ্ধের শেষে যে ভগবদ গীতা তৈরি হলো, যে যখন অর্জুন তীর ধনুক, যুদ্ধ শুরুতে যখন তীর ধনুক ছেড়ে দিল, যে আমি আমার আত্মীয় স্বজনকে প্রভু বধ করতে পারবো না, অর্জুনও তো গান্ডীব ত্যাগ করলেন। তো অর্জুনও তো হতাশাগ্রস্ত হয়েছিলেন। যেভাবে অর্জুনের হতাশাগ্রস্ত কাটিয়েছেন শ্রী ভগবান, তা আমার মনে হয় তরুণ প্রজন্মকে হতাশাগ্রস্ত আর এই যে আসক্তি থেকে দূরে রাখতে আপনার কিছু নিশ্চয় টোটকা হবে। সেটির টোটকাটা যদি একটু বলেন। ভগবদ্গীতা হচ্ছে 18টি অধ্যায়, প্রায় 700খানা শ্লোক। এবার তার মধ্যে প্রথম যে অধ্যায়টা, সেটা কিন্তু শুধু অর্জুনই বলে গেছিল। এতটাই বিষাদগ্রস্ত ছিলেন, সে শুধু অর্জুনই বলে গেল। অর্জুন বলতে 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 সে বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে, বলতে বলতে 2 নম্বর অধ্যায়ের 7ম শ্লোকে গিয়ে সে আর বলতে পারছে না, এবং সে নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করে ফেলছে। এবং কন্ট্রাডিক্ট করে ফেলে লাস্টেও বলছে যে কার্পাণ্য দোষ পাহাতা স্বভা প্রচ্ছামি তম ধর্ম সমূরচেতা যশ্রেয়া নিশ্চিতম ব্রোহিতন মে শিষ্যাস্তে মমতাদি মাম ত্বম প্রপন্যম। বলছেন যে আমি মুড়া হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আর কোনো মেটেরিয়াল লজিক দিয়ে আমার চলবে না। আমি যা কিছু ভাবছিলাম সব, আমি পুরো আই এম কমপ্লিটলি কনফিউজড, এবং আমি কনফিউজড হয়ে গিয়ে তোমার সামনে নিজেকে শরণাগত করলাম, মাম ত্বম প্রপন্যম। এবার আমি তোমার শিষ্য, তুমি আমায় যা বলবে আমি তাই করব। এই যে শরণাগতি,
এই শরণাগতিটা অর্জুন করেছিল বলেই কিন্তু কৃষ্ণ ভগবদ্গীতা শুরু করেন। এবং ভগবদ্গীতা যখন তিনি শুরু করেন, প্রথম জায়গা থেকে যেখান থেকে শুরু করলেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু যারা আছে কেউ কিন্তু মরবে না, এটাই সবচেয়ে ইউনিক। কেউ কিন্তু মরবে না, এরকম কোনো দিন ছিল না, তাদের অস্তিত্ব ছিল না, ভবিষ্যতে কোনো দিন আসবে না তাদের অস্তিত্ব থাকবে না, তাহলে যুদ্ধের পরে কি হবে? তা আরও কনফিউজিং ব্যাপার, তাই না? কিন্তু সেইখানেই কৃষ্ণ তখন আস্তে আস্তে তারপর দেহান্তর প্রাপ্তি কথা বললো, যে আত্মা দেহ পাল্টায়। সেইখান থেকে আত্মা যে নশ্বর নয়, আত্মা যে ভেঙে দেওয়া যায় না, কেটে দেওয়া যায় না, নষ্ট করা যায় না, আত্মা যে সৎ, চিৎ এবং আনন্দ, এর ব্যাখ্যা তিনি করলেন। ইত্যাদি ইত্যাদি করতে করতে 18 নম্বর অধ্যায় অবধি তিনি আসলেন। এবং এসে লাস্টে তিনি কিন্তু আবার একটা কথা বললেন, যে তোমাকে আমি সব কিছু বলে দিলাম, এবার নিজে বিবেচনা করে নিজের বুদ্ধি খাটিয়ে তোমাকে চলতে হবে। দ্য চয়েস ইজ ইয়ার্স। কৃষ্ণা ফিনিশেস অন দ্য নোট, দ্য চয়েস ইজ ইয়ার্স। তুমি নিজে যেটা ঠিক মনে করবে তুমি সেটাই করবে। তাহলে এখান থেকে কৃষ্ণের আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, গুরুত্বপূর্ণ জিনিস। এক, কৃষ্ণ যখন অর্জুন কথা বলছিলেন তিনি কিন্তু তাকে কাটছিলেন না, তিনি তাকে বলতে দিলেন, তাকে বলতে দাও, তাকে বলতে দাও, তাকে বলতে দাও। সে বলতে 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 বলতে, যেহেতু প্রত্যেকটা জিনিসই খুব সুপারফিশিয়াল, যদিও এক একটা ইন্ডিভিজুয়ালি যদি আমরা অর্জুনের আর্গুমেন্ট ধরি তাহলে সেগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হবে। কেন? কারণ অর্জুন বলছেন যে আমি আমার পরিবারের কাউকে হত্যা করব না, খুব গুরুত্বপূর্ণ কথা, তাই না? অর্জুন এক জায়গায় বলছেন যে আমি যদি সমাজের সবাইকে হত্যা করে দিই তাহলে সমাজের পতন ঘটবে, সব স্বামীরা যদি মরে যায় শুধু নারীরা থাকে সমাজের পতন ঘটবে, খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এগুলো ইন্ডিভিজুয়াল সাইলোতে থাকলে দেখতে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, কিন্তু যেই আমি বারবার করে বলছি লার্জার পিকচার, যেই পুরো জিনিসটা লার্জার পিকচারে গিয়ে পড়বে, জিনিসটা একটা খুবই তুচ্ছ জিনিস যেটা লজিক্যালি খাটে না। ভগবান সেটাই করলেন। ভগবান সেটাই করলেন, ভগবান ওকে বলতে দিলেন, লার্জার পিকচারটা বিল্ড করতে দিলেন। তার মানে এখানে কি আপনি এই প্রজন্মকে বলছেন যে এই যে হৃদয়ের যে দুর্বলতাগুলো আছে সেগুলো ত্যাগ করে তাদেরকে বেরিয়ে আসা উচিত? হৃদয়ের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে অতিক্রম করতে হবে। ত্যাগ তো আমি করতে পারবো না। ছোটবেলায় যদি আমি কষ্ট পেয়ে থাকি, কষ্টটা আমার নিজের, কষ্টটাকে এবার আপন করতে হবে। কোনোদিন এরকম হয় না জয় করতে হবে, জয় করতে হবে। কোনোদিন এরকম হয় না যে আমি সেটা ভুলে যাব। দেখুন, আমাদের তো রিয়েল লাইফে বাঁচতে হবে। রিয়েল লাইফের একটা বড় রিয়েল সমস্যা হচ্ছে যে এটা আমাদের সমাজের একটি জঘন্য দিক, যে প্রচুর নারীরা তারা ছোটোবেলায় তাদের পরিবারের আত্মীয় স্বজনের খুব ঘনিষ্ঠ কোনো লোকের হাতে তারা হয়তো সেক্সুয়ালি এক্সপ্লয়েটেড হয়েছে। এবার সেটা যদি তাকে আমি বলি যে ওটা কিছু না, ত্যাগ করে চলে এসো, এটা হয় না। কিন্তু তাকে যদি আমরা বলি যে তোমাকে ওটা অতিক্রম করতে হবে, যেমন আমাদেরই একজন গুরুবর্গ, তিনি একজন তার এক শিষ্যাকে তিনি বলছেন যে তুমি একদিন একটা কাজ করো, তুমি সারাদিন ধরে ডায়েরি লেখো, তোমার সঙ্গে যা যা ঘটনা ঘটেছে পুরো ডায়েরিটা লেখো, লিখে কাগজটাকে পুড়িয়ে দাও, আর মনে করো যে সেই মানুষটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই ফিজিক্যালি এই এক্সারসাইজটা করো, এইভাবে তুমি জিনিসটাকে আপন করতে পারবে এবং জিনিসটা থেকে ইউ উইল ডিরাইভ ইউর স্ট্রেংথ, ইউ উইল স্ট্রেংথেন ইউর সেলফ। না, এটা তো আমরা এতক্ষণ আলোচনা শুনলাম। যে এবার একটা প্রশ্ন, আরেকটা, প্রায় আমরা আমাদের পডকাস্টিংয়ের একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি, যে এই বর্তমান প্রজন্মের মধ্যে এই যে ধৈর্য, আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য আপনার কি পরামর্শ থাকছে? বিশ্বাস, সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডিসিপ্লিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এই দুটো জিনিসই একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা এই সমাজে হচ্ছে, মানুষ এখন স্কিল চায় না, খুব তাড়াতাড়ি তারা ডিগ্রি সার্টিফিকেটের পিছনে ছুটতে থাকে। এবং কারো যদি প্রকৃত স্কিল থাকে, তার যদি সেই নলেজটা থাকে, তাহলে দ্যাট বিকামস আ কনফিডেন্স ফর দ্যাট পারসন। তো সেই স্কিল ডেভেলপমেন্ট এবং সেই স্কিল ডেভেলপমেন্টের প্রসেসে দ্য জার্নি অফ দ্যাট ডেভেলপমেন্ট শুড বি বেসলাইন্ড অন ডিসিপ্লিন। নিজের মধ্যে একটা ডিসিপ্লিন আনতে হবে, কোনো উচ্ছৃঙ্খল জীবনযাপন করলে চলবে না। এই ডিসিপ্লিনের মধ্যে থেকে মানুষের মধ্যে শক্তি আসে।
মানুষ কেন শক্তি আসে? কারণ যখন মানুষ ডিসিপ্লিন হয়ে যায়, একটা মানুষ কিন্তু সঙ্গে সঙ্গে তার সময়ের উপরে সে জয় করে ফেলতে পারে এবং সে একই সময়ের মধ্যে অনেক বেশি কাজ করতে পারে, যেটাকে বলে মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং মানে কিন্তু এই নয় একসাথে আমি 10টা কাজ করছি। মাল্টিটাস্কিং মানে হচ্ছে আমার জীবনে 10টা জিনিস চলছে, 10টাকে আমি গুরুত্বপূর্ণ মানে একই রকম প্রাধান্যতার সাথে সেই কাজগুলোকে আমি এক্সিকিউট করতে পারছি। এবং the skill of multitasking, the basic skill of multitasking is doing one thing properly at a time. তো যখন মানুষের মধ্যে স্কিলগুলো তৈরি হয়ে যাবে, তার কনফিডেন্স ন্যাচারালি বেড়ে যাবে, সে কখনো ভেঙে যাবে না। ভারতবর্ষ হচ্ছে সনাতনী দেশ, সাধু মহন্তদের দেশ, তাদের বহু পুণ্যাত্মাদের পদধূলি এখানে পড়েছে। তা সেই যে গুরুকুল শিক্ষাক্রম তো এখন আর নেই, কিন্তু নৈতিকতা মিশ্রিত যে শিক্ষা ব্যবস্থা চালু ছিল সেটাও এখন আর নেই। এখন কি এই জায়গাটা থেকে আমাদের প্রশ্ন যে নীতি, ধর্ম, আধ্যাত্মিকতা কি বর্তমান পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা উচিত? নিশ্চয়ই করা উচিত। যেটা আমি একটু আগে বলছিলাম এই পডকাস্টে, একটু আগে আমি বলছিলাম ভ্যালু এডুকেশন। ভ্যালু এডুকেশন, মরাল সায়েন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা না থাকলে সমাজ নষ্ট হয়ে যাবে। দেখুন, একদিকে আমি যেমন একটা কথা বললাম যে মানুষের হাতে মোবাইল এসছে বলে মানুষের কাছে পর্নোগ্রাফি বা ইত্যাদি ইত্যাদি যে সমাজকে ভেঙে দেওয়ার যে নেগেটিভ জিনিসগুলো, সেটা মানুষের কাছে অ্যাভেলেবেল, ওপেনলি অ্যাভেলেবেল, তাই তো? তাহলে সেটাকে রুখতে গেলে তার পজিটিভ জিনিসটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে তার মানে ভ্যালুজ, যেখান থেকে সে ভ্যালু সিস্টেমস পাবে, যেখান থেকে তার মধ্যে একটা ভালো কিছু গঠন করার যে চেতনা, যে অনুপ্রেরণা, এই যে জিনিসগুলো, এটাকেও ইকুয়ালি অ্যাভেলেবেল করতে হবে। তাহলে গিয়ে তো দুটো ব্যালেন্সড হবে, তাই না? একদমই তাই, একদমই তাই। অনেকে বলেন যে এই বয়সটা হচ্ছে ঘুরবো ফিরবো, ভোগবিলাস ব্যসনে থাকবো, বয়স যখন বাড়বে তখন আধ্যাত্মিকতার সঙ্গে জুড়ব। তো সত্যি কি বয়সের সঙ্গে কি কোনো আধ্যাত্মিকতার যোগ আছে? না, বয়সের সাথে আধ্যাত্মিকতার কোনো যোগ নেই বলে আমি এটা মনে করি। তার একটা খুব বড় কারণ হচ্ছে, খুব প্র্যাকটিক্যালি যদি আপনি দেখেন, যে কোনো বড় বড় আধ্যাত্মিক সংস্থা, প্রাইমারিলি যদি আপনি রামকৃষ্ণ মিশন এবং ইসকনের কথা বলেন, আপনি এই দুটো সংস্থাকে যদি দেখেন, আপনি কিন্তু নবীন সন্ন্যাসী দেখবেন, এবং তারা সেই অর্গানাইজেশনে থেকে 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 প্রবীণ হয়েছে। এবং দ্যাট অ্যাপ্লাইজ ফর এনি খ্রিশ্চান মিশনারি অর্গানাইজেশনস অ্যাজ ওয়েল। কেউ কিন্তু সারা জীবন ধরে সে ভোগবিলাস করলাম আর শেষ জীবনে গিয়ে আমি ত্যাগ করলাম, এটা হয় না, বিকজ ইট টেকস প্র্যাকটিস। এই যে মনের মধ্যে বৈরাগ্য আনা, এই যে অনেক কিছুকে না বলতে শেখা, এটা ডিসিপ্লিনের মধ্যে আসে, এটা প্র্যাকটিসে আসে, এটা এমনি এমনি হয় না। ওটা অনেক দামি কথা। তাহলে এখানেও তো একটা যে সেই আবার একটু যদি স্বামী বিবেকানন্দের কথার দিকে একটু ফিরে যাই, যে নিয়মিত শরীর চর্চা, তা স্বামীজি বলতেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। এটা অনেকে অনেক নিম্ন পর্যায়ে ব্যাখ্যা করেন, কিন্তু আমরা সেই সব বিতর্কে ঢুকছি না। যে মানসিক অবসাদ থেকে মুক্তির একটা পথ কি শরীরচর্চা? মানসিক অবসাদ থেকে মুক্তির পথ শরীরচর্চা নয়, ঠিক আছে? আমি স্বামীজির কথার বিতর্কে হিসাবে কথাটা বলছি না, আমি ওনার প্রেক্ষাপটের মধ্যেও আমি যাব না। আমি এই কথাটা বলার কারণটা হচ্ছে এটা, যে আলটিমেটলি আমি ভগবদ্গীতাতে যদি আমি ফিরে যাই, আলটিমেটলি ভগবদ্গীতার সবথেকে গুরুত্বপূর্ণ বাণী, যদিও সবাই বলবে ইয়দা ইদা হি ধর্মস্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী, আমি বলি না, ভগবদ্গীতায় একটা শ্লোক দুবার বলা আছে, সেইটা ভগবদ্গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী। সেটা বলছে মন্মনা ভব মদ্ভক্ত। একদম, যে নিজের মনটাকে ভগবানের চরণে অর্পণ করো। এই শ্লোকটা তিনি দুবার বলেছিলেন, একবার নয়, দুবার বলেছিলেন। একবার একদম অন্তে বলেছিলেন, অষ্টাদশের শেষে বলেছিলেন, আর একবার একদম মধ্যিখানে বলেছিলেন। যেমন কোনো ঝিনুকের একদম মাঝখানে ভেতরে লুকিয়ে রাখা থাকে মুক্ত, ঠিক সেইভাবে একদম নবম অধ্যায়ের মাঝখানে গিয়ে তিনি বলেছিলেন মন্মনা ভব মদ্ভক্ত।
এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। মনকে সংযম করতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে। দেহকে মানে দেহের চর্চা যেটা বা ফিজিক্যাল এন্ডিওরেন্স, ফিজিক্যাল এক্সারসাইজ যেটা, সেটা গুরুত্বপূর্ণ জিনিস ফর এ হেলদি লাইফ। কিন্তু শুধু আমি আমার মানে ফিজিক্যালি আমি শুধু যোগ করলাম বা যোগাসন করলাম, তাতেই আমার ওটা হয়ে যাবে, তা হয় না। না, মনের বিশ্রাম তো ভগবত চিন্তা। আসল জায়গাটা ওখানে। দেখুন, যোগ কথাটার মানে কিন্তু পেকিটের পাকস্থলী নাচানো না টিভির সামনে, তাই না? যোগ কথাটার অর্থটা তাই নয়। যুক্ত করা, যোগ কথাটা হচ্ছে যুক্ত করে, অ্যাডিশন করা। তাহলে কার সঙ্গে কাকে যুক্ত করব আমি, কার সাথে কাকে যুক্ত করব? মানে আমার জীবনে, জীবের জীবনে ভগবানের, জীবতত্ত্বের সাথে ভগবত তত্ত্বের যখন যোগ হয়, অ্যাডিশন হয়, সেটা হচ্ছে যোগের চরম সিদ্ধি। এটা ভগবত গীতার কথা। সেটা হচ্ছে যোগের চরম সিদ্ধি। সেই সিদ্ধিটাতে পৌঁছাতে হবে। সেই সিদ্ধিটাতে পৌঁছানোর জন্য যে জার্নিটা, সেই জার্নির একটা পোর্শন হচ্ছে নিজেকে ফিজিক্যালি কন্ট্রোল করা, ফিজিক্যাল আর্জেসগুলোকে কন্ট্রোল করা। কেন? তার কারণটা হচ্ছে যে আমরা এই যে আমাদের সবচেয়ে বেশি অ্যাটাচমেন্ট কি, আমাদের সবচেয়ে বেশি অ্যাটাচমেন্ট হচ্ছে আমার আশেপাশের মেটেরিয়াল ওয়ার্ল্ডটা। এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে আমি অ্যাটাচড হচ্ছে কি দিয়ে? আমার ইন্দ্রিয়গুলো দিয়ে। আমার ইন্দ্রিয়গুলো দিয়ে। ইন্দ্রিয় হচ্ছে আমার শরীরে, তাই তো? গীতা অনুযায়ী যেটা হচ্ছে অশ্ব, আমার শরীরে। তাহলে এইটাকে আমায় কন্ট্রোল করতে হবে। এইটা কন্ট্রোল মানে ঘোড়ার লাগামটা রাখতে হবে, লাগামটা রাখতে হবে, তবে গিয়ে আমি ওই জায়গাটায় পৌঁছাতে পারবো। সুতরাং দিস ইজ এ নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট কন্ডিশন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আরাধ্য ভগবান দাস, এবং তিনি যে বলছেন যে সমস্ত ধর্ম, সেটা যে মতই হোক না কেন, সেটা যে পথই হোক না কেন, তাকে কিন্তু ডিসিপ্লিনড হতে হবে এবং মনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে এবং মূল্যবোধযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে। এবং সেই শিক্ষাটা শুধুমাত্র স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি হলে হবে না। ইট স্টার্টস ফ্রম ইয়োর ফ্যামিলি। সো এই যাত্রাটা পরিবারের ভেতর থেকেই শুরু করতে হবে। আর এক্ষেত্রে যেহেতু আরাধ্য ভগবান দাস একদম ভারতীয় আধ্যাত্মশাস্ত্রের একজন প্রবক্তা, এবং শেষ করব আজকে সেই ভগবদ্গীতার একটা লাইন দিয়ে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তস্তৈব ভজাম্যহম। আমাকে যে যেভাবেই চাক না কেন, আমি সেভাবেই তার কাছে ধরা দিই। তো আজকের স্পটলাইট এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।